হ্যালো এভরিওয়ান, আমি সৌমিক। তো এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফ্রি কোর্সের আজকে লেকচার 8 মানে কোয়ান্টাম সংখ্যা পার্ট 2। পার্ট 1 তোমরা যারা দেখেছো সবাই দেখে এসেছো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং কোয়ান্টাম সংখ্যা কেন দেওয়া হয়েছে সেসব জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতা আজকে আমরা পার্ট 2 কোয়ান্টাম সংখ্যা, আমাদের 3টা ক্লাস হবে, আজকে হবে দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসে আমরা পড়ব চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নিয়ে। তো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় আমার এম দ্বারা, ম্যাগনেটের এম। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এটা যে আবিষ্কারক, এটার আবিষ্কারক হচ্ছে আমার বিজ্ঞানী জি ম্যান। ঠিক আছে, এটা আমার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী জি ম্যান। এবং এই যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এইটা আমার নির্দেশ করবে অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস, অরবিটাল না, উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস, উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস। তাহলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হবে, এটার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী জি ম্যান। এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমার যে উপশক্তি স্তর যেগুলো আছে মানে এস পি ডি এফ, এইসব উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাসগুলোকে নিয়ে আমি এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ব্যাখ্যা করব। তো উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস তো বুঝলাম। এখন এম এর যে মান হবে, এম এর মানটা কি হবে? এম এর মান হবে ভাইয়া জিরো সহ মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। আমি বলতে পারবো ভাই কিছুই বুঝি নাই, যে এম সমান জিরো সহ মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। আমার যে সহকারী কোয়ান্টাম সংখ্যা ছিল এল এর মানটা নির্ভর করে এন এর উপর, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে এল এর মান কি হয় 0 থেকে n-1 পর্যন্ত। আর এখানে এম এর মান হবে 0 সহ মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। এতটুকু ক্লিয়ার সবার? এবার আসো আমরা এটাকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই যে মানটা আসলে কি। আসো, যদি আমার এল ইজ ইকুয়ালস টু যদি আমার কখনো 0 হয়, এল ইজ ইকুয়ালস টু 0 হলে আমার এম এর মানটা কি হবে? এম সমান হবে 0 সহ মাইনাস এল, তাহলে মাইনাস 0 থেকে প্লাস এল, তো 0ই, সো 0। তাহলে এইটার মাত্র একটাই ত্রিমাত্রিক বিন্যাস। এখন আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছিলাম যে এল সমান যদি 0 হয় তাহলে আমার এস উপশক্তি স্তর, স্তরে কোনো ত্রিমাত্রিক বিন্যাস নেই, একটাই, এটা হচ্ছে গোলাকার, মনে রাখবা গোলাকার। এস উপশক্তি স্তরটা হচ্ছে আমার গোলাকার। তাহলে এস উপশক্তি স্তরে আমার একটাই ত্রিমাত্রিক বিন্যাস, সেটা হচ্ছে গোলাকার। এরপরে আমার এল সমান যদি 1 হয়, এল সমান 1 হলে আমরা কি জানি? এল সমান 1 হলে আমার পি উপশক্তি স্তর। তাহলে এম সমান হবে 0 সহ মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। তাহলে 0 সহ মাইনাস এল, তাহলে -1 0 প্লাস এল মানে +1, -1 0 +1, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, তাহলে মাইনাস এল, এই যে এল এর মান মাইনাস এল 0 +1। তাহলে এটাতে আমার 3টা মান আসছে। আমার 3টা মান উপশক্তি স্তরে 3টা ত্রিমাত্রিক বিন্যাসকে নির্দেশ করছে। মানে আমার পি যে উপশক্তি স্তরটা হবে, এই পি উপশক্তি স্তরে সে 3টা ত্রিমাত্রিক বিন্যাস দিয়েছে। সে ত্রিমাত্রিক বিন্যাসগুলো কি কি? একটা হচ্ছে পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই, একটা হচ্ছে পি জেড। এদের আকৃতিগুলো হচ্ছে ডাম্বেল আকৃতি। তোমরা যারা জিম করো, জিমের মধ্যে দেখছো না ডাম্বেল, তো এই ডাম্বেল আকৃতি যেটা দিয়ে তোমার হচ্ছে বাইসেপ বাড়ানো হয়, ট্রাইসেপ বাড়ানো হয়, যাই হোক তোমরা বডি বিল্ডিং করো যারা, তো ডাম্বেল চিনো, তো ডাম্বেল আকৃতি হবে আমার পিএক্স, পিওয়াই এবং পিজেড। এটা সম্পর্কে আমি পরে দেখাচ্ছি। কোয়ান্টাম সংখ্যার শেষ হওয়ার পরে আমরা অরবিটাল সম্পর্কে যখন পড়বো
উপশক্তি স্তরে আমরা ত্রিমাত্রিক বিন্যাসগুলোকে দেখিয়ে দিব। এরপরে আমার যদি L = 2 হয় তাহলে M সমান কি হবে? L = 2 মানে কি? L = 2 হচ্ছে আমার ডি উপশক্তি স্তর। তো 0 সহ -2 থেকে +2 পর্যন্ত, যেহেতু L এর মান 2 তাহলে -2 -1 0 +1 +2। তো আশা করি বুঝতে পারতেছো, যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে। তো -L থেকে 0 সহ +L পর্যন্ত, তাহলে L এর মান আমার 2, তাহলে M এর মান হবে -2 থেকে +2 পর্যন্ত 0 সহ, তাহলে -2 -1 0 +1 +2। তাহলে আমার যে ডি উপশক্তি স্তর, এই ডি উপশক্তি স্তরে তাহলে আমার কয়টা ত্রিমাত্রিক বিন্যাস আছে? 5টা ত্রিমাত্রিক বিন্যাস আছে। কয়টা ত্রিমাত্রিক বিন্যাস? 5টা। কি কি? একটা হচ্ছে DXY, একটা হচ্ছে DYZ, একটা হচ্ছে DZX, একটা হচ্ছে DX² - Y² অ্যান্ড ফাইনালি DZ²। এদের যে আকৃতিটা, এটা হবে ডাবল ডাম্বেল। ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল। তাহলে আমার এখানে আমার 5টা ত্রিমাত্রিক বিন্যাস দেখা যাচ্ছে। 5টা ত্রিমাত্রিক বিন্যাস কি কি? DXY, DYZ, DZX, DX² - Y², DZ²। আচ্ছা, L সমান যদি 3 হয়, L সমান 3 হলে আমার কি? L সমান 3 হলে আমার F উপশক্তি স্তর। তো আমার L সমান যদি 3 হয়, এদিকে লিখি, L সমান 3 হলে তাহলে M এর মান হবে -L থেকে +L পর্যন্ত 0 সহ। তাহলে আমার L আছে 3, তাহলে -3 -2 -1 0 +1 +2 +3। তাহলে আমার এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে আমি F উপশক্তি স্তরের জন্য কয়টা ত্রিমাত্রিক বিন্যাস পাবো? 7টা ত্রিমাত্রিক বিন্যাস পাবো। কয়টা ত্রিমাত্রিক বিন্যাস? 7টা ত্রিমাত্রিক বিন্যাস পাবো। সেই 7টা ত্রিমাত্রিক বিন্যাস কি কি একটু লিখে দিই, পরীক্ষাতে এটা আসবে না, জাস্ট জানার জন্য লিখে দিচ্ছি। FXYZ একটা, এরপর হচ্ছে FXZ², FYZ², FX² ইন্টু Z² - Y², আরেকটা হচ্ছে FY² ইন্টু X² - Z², FZ² ইন্টু X² - Y², 2 3 4 5 6, আর হচ্ছে FZ³। এই হচ্ছে আমার 7টা F অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস। তোমাদের জাস্ট এই ডি অরবিটাল পর্যন্ত জানলেই এনাফ, ডি অরবিটাল পর্যন্তই আসে। এফ এটা লাগে না, জাস্ট জানার জন্য একটু লিখে দিলাম। তো তোমরা সবাই বুঝেছো আশা করি। তাহলে আমি আবার বলি, L সমান যদি 0 হয় তাহলে M এর মান হবে 0 সমান -L থেকে +L, তাহলে 0ই। তাহলে S এর একটা ত্রিমাত্রিক বিন্যাস আছে, S উপশক্তি স্তরে একটা ত্রিমাত্রিক বিন্যাস, সেটা হচ্ছে S। S এর আকৃতি কী হবে? গোলাকার। L সমান 1 হলে M সমান -1 0 +1, 3টা তাহলে মান, তাহলে 3টা ত্রিমাত্রিক বিন্যাস থাকবে। কি কি? PX PY PZ। এদের আকৃতি কী হবে? ডাম্বেল আকৃতি। আর হচ্ছে L সমান 2 হলে M সমান -2 -1 0 +1 +2, 5টা মান, 5টা ত্রিমাত্রিক বিন্যাস। তাহলে ডি অরবিটালে 5টা ত্রিমাত্রিক বিন্যাস, DXY DYZ DZX DX² - Y², DZ²। এখন কি পরীক্ষায় আসে আমি বলি, আসবে তোমার আকৃতি। এই যে আকৃতিগুলো লিখলাম না, এই 3টার যে আকৃতি আছে, এই আকৃতিগুলো হচ্ছে স্টার। তোমার এই যে আকৃতিগুলা MCQ তে জিজ্ঞাসা করবে যে আমার পি অরবিটালের আকৃতি কি।
px অরবিটালের আকৃতি কি, dyz অরবিটালের আকৃতি কি, আকৃতি জিজ্ঞাসা করবে। আরেকটা জিনিস জিজ্ঞাসা করবে, সেটা হচ্ছে যে পি উপশক্তি স্তরের কয়টা ত্রিমাত্রিক বিন্যাস আছে, ডি উপশক্তি স্তরের কয়টা ত্রিমাত্রিক বিন্যাস আছে। বুঝতে পেরেছ? জিনিসটা একটু কঠিন, বাট আরেকবার যদি রিমাইন্ড করে দেখো তাহলে বুঝে যাবে। যদি না বুঝো তাহলে আমাকে কমেন্টে জানাবে। এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাকে পারতেই হবে। এখান থেকে কিন্তু প্রশ্নও আসে, খুব কমন প্রশ্ন আসে, প্রতিবারই প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এবার আমরা পড়ে নেব স্পিন কোয়ান্টাম সংখ্যা। সো আমাদের লাস্ট কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কথাটা দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে ঘূর্ণন নির্দেশ করে, ঠিক আছে? আসলে এটা ঘূর্ণনই নির্দেশ করে। তো স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমার কি দিয়ে প্রকাশ করা হবে? স্মল এস। এটা কিন্তু তোমাদের অরবিটাল না, হ্যাঁ, এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যার এস। তো আমরা যে যে জিনিসগুলো জানি ফট করে জেনে নিই। এটা আবিষ্কার করেছে হচ্ছে উলেনবেক। কি আবিষ্কার করেছে? উলেনবেক। উলেনবেক এবং গোল্ডস্মিথ। উলেনবেক এবং গোল্ডস্মিথ। আমি যে যে টপিকগুলো তোমাদেরকে পড়াই এগুলো থেকে মাস্ট প্রশ্ন আসে। যেটা আমার দরকার নাই সেই জিনিসটা আমি খুব কমই পড়াই। আমি যে জিনিসটা তোমাকে দেখিয়ে দিব এটাই পরীক্ষায় আসবে, মানে এই সব জায়গা থেকে পরীক্ষা আসবে। সো তুমি গদ বাঁধা অনেক কিছু পড়তে যাবে না। আমি যেগুলো যেগুলো বলে দিব, হয়তো তোমার কাছে মনে হতে পারে যে শুধু এগুলো পড়লে কি হবে, হ্যাঁ ভাইয়া এগুলো পড়লেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো স্পিন কোয়ান্টাম সংখ্যা এটা আমার কি নির্দেশ করবে? ইলেকট্রনের ঘূর্ণন। ইলেকট্রনের ঘূর্ণন। ইলেকট্রনের ঘূর্ণন। এখন ইলেকট্রনের ঘূর্ণন কি ঘূর্ণন আজ একটু ব্যাখ্যা করে দেখাই। যেমন ধরো আমার এটা একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারপাশে আমার এই যে একটা অরবিট, এই অরবিটের মধ্যে আমার ইলেকট্রনটা আছে। তো আমার এই অরবিটের মধ্যে আমার ইলেকট্রনটা কি এইরকমভাবে ঘুরছে, অরবিটটার যে কক্ষপথ আছে কক্ষপথটা ধরে ঘুরছে। এখন এই দিক থেকে তো ঘুরতেছেই, কিন্তু ইলেকট্রনের আরেকটা প্রপার্টি জানা গিয়েছিল। সেই প্রপার্টিটা হচ্ছে যে ইলেকট্রনটা তার নিজ অক্ষের উপরে ঘুরে। আবার ইলেকট্রনটা তার এই যে নিজ অক্ষের উপরে সে আবার ঘুরে। বোঝা যাচ্ছে? আশা করি বুঝতে পারছো। মানে সে তার এই যে নিজ অক্ষের উপর আবার ঘুরে। সহজ উদাহরণ দিই, যেমন আমাদের যে পৃথিবী, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারদিকে ঘুরছে, আবার পৃথিবী নিজের অক্ষের উপরে 24 ঘন্টা একবার আবর্তন করতেছে। তাহলে এই পৃথিবীর যে গতি এটা হচ্ছে দুইটা গতি, একটা হচ্ছে আহ্নিক গতি, একটা হচ্ছে বার্ষিক গতি। বার্ষিক গতিটা কি? সে হচ্ছে যে পুরো কক্ষপথ জুড়ে যখন ঘুরে, সেটা পুরো কক্ষপথ ঘুরে যখন আসে সেটা হচ্ছে তার বার্ষিক গতি। আর আহ্নিক গতি হচ্ছে সে যখন নিজের অক্ষের উপর ঘুরে, সেটা হচ্ছে আহ্নিক গতি। আহ্নিক গতির ক্ষেত্রে আমরা দিন রাত দেখতে পাই। সো ইলেকট্রনের ক্ষেত্রে এই জিনিসটা একটু মানে ভিজুয়ালাইজ করার জন্য আমি বললাম, যে সহজে বোঝার জন্য, যে ইলেকট্রনও এইরকম একভাবে ঘুরে। ইলেকট্রনটা প্রথমে এরকম এই যে অরবিট অনুযায়ী তো ঘুরতেছেই, আবার সে এই যে নিজের অক্ষের উপরে সে আবার নিজে নিজে ঘুরতেছে, ঠিক আছে? তো ইলেকট্রনের যে স্পিনটা এটা দুই ধরনের স্পিন। একটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, একটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে। ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তো ঘড়ি কাঁটার দিকে ঘুরলে আমার হবে প্লাস, আর যদি ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরে তাহলে হবে মাইনাস। যদি আমার ঘড়ি কাঁটার দিকে ঘুরে, ঘড়ি কাঁটা কি এভাবে ঘুরে না, তো আমার যদি এইভাবে ঘুরে মানে ক্লকওয়াইজ, তাহলে আমার হবে প্লাস হাফ। প্লাস হাফ এটা হবে আমার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে আমার ঘড়ি কাঁটার দিকে ঘুরছে। আর যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে, ঘড়ি কাঁটা তো এদিকে ঘুরতেছে, তাহলে ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরতেছে, বিপরীত মানেই মাইনাস, মাইনাস হাফ। তাহলে ক্লকওয়াইজ এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে বোঝা গেল স্পিন কোয়ান্টাম সংখ্যা দুইটাই মান আছে, একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। প্লাস হাফ কখন? যখন আমার
ক্লকওয়াইজ ঘুরবে, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকেই ঘুরবে। আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে যখন আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে তখন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন পরীক্ষার সময় কনফিউশন লাগে যে প্লাস হাফ দিব না মাইনাস হাফ দিব। তা আমি বলে দেই, কিছু কিছু বইয়ে প্লাস হাফ লেখা থাকে, কিছু কিছু বইয়ে মাইনাস হাফ লেখা থাকে। সো তুমি এটাতে কনফিউজ হবে না যে আমি মাইনাস হাফ লিখছি, সে তো প্লাস হাফ লিখছে। তো তুমি মাইনাস হাফ লেখো বা প্লাস হাফ লেখো, ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার। কিন্তু একই ইলেকট্রনের যে একটা কক্ষপথে ধরো যে দুইটাই ইলেকট্রন আছে, ধরো এস অরবিটাল সরি উপশক্তি স্তর। তো এস উপশক্তি স্তরে আমার দুইটা ইলেকট্রনই থাকবে, কিন্তু এই দুইটা ইলেকট্রনের যে স্পিন এরা কখনোই একমুখী হবে না। আমার কথাটা বুঝতে পারছো? যে ধরো আমার যদি এস উপশক্তি স্তর হয়, তাহলে এই এস উপশক্তি স্তরে আমার যে ইলেকট্রনটা ঘুরতেছে, দুইটা ইলেকট্রন তো ঘুরবে, এস উপশক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকে সর্বোচ্চ। দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে দুইটা ইলেকট্রনের স্পিন কিন্তু কখনোই একরকম হবে না। এর সম্পর্কে আমরা সামনে আরও জানতেছি। আমরা এখন এরপরে আমরা যখন পলির নীতি পড়বো, হুন্ডের নীতি পড়বো, তখন তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। আপাতত এইটুকু জেনে রাখো যে আমি মাইনাস হাফও দিতে পারি, প্লাস হাফও দিতে পারি। যদি আমাকে যে কোনো একটা পরীক্ষার মধ্যে জিজ্ঞাসা করে যে নিচের কোনটি সঠিক, প্লাস হাফ বা মাইনাস হাফ যদি থাকে আমি যে কোনো একটা দিয়ে দিব, ইট ডাজেন্ট ম্যাটার। আশা করি বুঝাতে পেরেছি। সো এই হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এবার আমরা এই যে 4টা কোয়ান্টাম সংখ্যা তো আমরা পড়লাম, এবার আমরা কিছু প্র্যাকটিস করি, একটা কোশ্চেন প্র্যাকটিস করি। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস করি আমাদের কোয়ান্টাম সংখ্যা টপিকটাকে শেষ করব। তো চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, তো এই যে একটা এমসিকিউ, জাস্ট একটাই প্র্যাকটিস করাবো। এই প্রশ্নটাই এরকম প্রশ্নে তোমাদের অ্যাডমিশন এইচএসসি সব জায়গাতেই আসে, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে এই একটা এমসিকিউ তোমরা পাবা, একদম শিওর লিখে রাখো। তো এখানে কি বলছে, নিচের কোন সেটটি সঠিক। তো কোনটি সঠিক, এখানে আমার বিভিন্ন মান দেওয়া আছে। সো আমি 4টা কোয়ান্টাম সংখ্যা শিখে আসছি, তো আমি 4টা কোয়ান্টাম সংখ্যার যে সর্বোচ্চ সর্বনিম্ন মান কত হতে পারে সেটা নিয়েই আমি এই কোশ্চেনটার অ্যান্সার করব। সো কীভাবে করব, সো ফার্স্টের অপশনটা দেখো, ফার্স্টে যে অপশনটা আছে n সমান 4। তো n সমান 4, ঠিক আছে। পরে আগাই, l সমান আছে 0। l সমান 0 আমরা কি পড়ছি, l এর মান কি হতে পারে, l এর মান হতে পারে, l এর যে মানটা l সমান হবে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে আমার n-1 এর মধ্যে কি l এর 0টা পড়তেছে না, 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে 4 আছে, তাহলে 0 1 2 3, আমার l এর মান হবে 0 1 2 3। তাহলে আমার l সমান 0 আসতেছে, তাহলে আমার এটা সঠিক, ঠিক আছে। এরপরে আগাই, m সমান আছে +1, m সমান আছে আমার +1। এখন দেখো l সমান আছে 0, m এর মান আমরা কি পড়ে আসছিলাম, m এর মান আজকের ক্লাসে আমরা পড়িয়েছি, m সমান হচ্ছে 0 সহ -l থেকে +l, -l থেকে +l। তো যেখানে আমার l 0, তাহলে আমার m এর মানটা কত আসবে, m 0 হল l সমান যদি 0 হয়, আমি লেখায়ও দিছি m এর মান আসবে কিন্তু 0। তো 0 যেখানে আসবে সেখানে যে +1 এই জিনিসটা কোত্থেকে আসতেছে, এই জিনিসটা একটা ভুল, তাহলে আমার এটা হবে না, এটা হচ্ছে আমার রং অ্যান্সার, এটা সঠিক না। পরেরটাতে আসি, পরের অপশন n সমান আছে 3, ঠিক আছে। পরেরটা দেখি, l সমান আছে 3, আমার l এর মান কি হবে 0 থেকে n-1, তাহলে আমার l এর মান কি হবে, যদি n সমান 3 হয় তাহলে হবে 0 1 2, 3 কিন্তু হচ্ছে না, 0 1 2 3 হচ্ছে না, কারণ n-1। তাহলে আমার এখানে এই যে l এর মানটা ঠিক নাই, তো একটা মান ঠিক নাই, তার মানে আর দেখাই লাগবে না, এটা পুরাটাই কাটা, ভুল। এরপরে দেখো n সমান আছে 3, l সমান আছে 2, 0 থেকে n-1, তাহলে 0 1 2, ঠিক আছে।
কিন্তু এম সমান দেওয়া আছে আবার 3, কিন্তু এম এর মান কী হবে 0 সহ মাইনাস এল থেকে প্লাস এল, তাহলে মাইনাস এল, তাহলে -2 -1 0 +1 +2 +3 কোত্থেকে আসতেছে, +3 কোত্থেকে আসতেছে, তাহলে এটাও ভুল। তাহলে ফাইনাল অপশন যেটা সেটা কি, n সমান 4, l সমান 1, 0 থেকে n-1 এর মধ্যেই পড়তেছে, তো ঠিক আছে। m সমান 0, m 0 সহ মাইনাস এল থেকে প্লাস এল, তাহলে -1 0 +1, এটাও ঠিক আছে। এবং s সমান প্লাস হাফ নাকি মাইনাস হাফ, আমি তোমাকে বলেছি স্পিন কোয়ান্টাম সংখ্যা পড়ানোর সময় যে আমার s এর মান প্লাস হোক মাইনাস হোক যে ইচ্ছা মতো আমি দিতে পারবো। সো আমার এই উত্তরটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছ। তোমরা তোমাদের বইয়ের যে পিছনে, তোমরা হাজারিনাক স্যারের যদি বই পড়ো, বইয়ের পিছনে এরকম অসংখ্য এমসিকিউ দেওয়া আছে, তুমি 2-3টা প্র্যাকটিস করবা, করলে দেখবা এই এমসিকিউতে তুমি প্রো হয়ে যেতে পারবা। ইটস মাই গ্যারান্টি, তুমি একদম প্রো হয়ে যেতে পারবা এই টাইপের এমসিকিউগুলোকে সলভ করার জন্য। এবং ট্রাস্ট মি, এই এমসিকিউগুলো কিন্তু অ্যাডমিশনেই আসে, ঠিক আছে? এইচএসসিতেও আসবে, অ্যাডমিশনেও আসবে। যারা মেডিকেল ক্যান্ডিডেট তাদেরও আসবে, ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটদের তো আসবেই। তো এই জিনিসটাকে কেউ মিস করবা না, এই জিনিসটা ভালো করে শিখবা। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস আমাদের যে লাস্ট পার্টটা হবে কোয়ান্টাম সংখ্যার, সেখানে আমরা চেষ্টা করব একটা খুবই ইম্পর্টেন্ট টপিক যেটা বোর্ডে আসে, মানে কোশ্চেন আর কি, কোশ্চেনটাকে সলভ করিয়ে দেওয়ার জন্য। তো ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।